নমস্কার, আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। ডব্লিউবিসিএস এবং ইউপিএসসি স্পেশাল আমাদের এই চ্যানেলটি। এখন যে নতুন আমরা সেগমেন্টটা শুরু করেছি সেখানে ডব্লিউবিসিএস এর জন্য বাংলা এবং ইংলিশের ডেসক্রিপটিভ ক্লাস কিন্তু তোমাদের জন্য আমি নিয়ে আসছি। এবং তার সাথে সাথে ইউপিএসসির যে কম্পালসারি একটা বাংলা পেপার হয়, পেপার এ যেটাকে বলা হয়, যেটা কোয়ালিফাইং নেচারের, সেক্ষেত্রেও কিন্তু আমরা ডেসক্রিপটিভ ক্লাসটা করব। তো এক্ষেত্রে আমরা কি কি করব, এর মধ্যে অনেক কিছু রয়েছে। এখানে আমরা এসে করব, এখান থেকে আমরা রচনার যে জায়গাটা আছে সেটা আমরা দেখবো, যেটা ডাব্লিউবিসিএস এ নেই, ইউপিএসসি তে আছে। ডাব্লিউবিসিএস এ কি কি রয়েছে? কম্প্রিহেনশন রয়েছে, অর্থাৎ বোধ পরীক্ষণ, বোধ পরীক্ষণের জায়গা, প্রেসি রাইটিং বা সারাংশ রয়েছে। আর বাংলা ইংলিশ দুটোর ক্ষেত্রেই রয়েছে। বাংলার ক্ষেত্রে রয়েছে হচ্ছে কি বোধ পরীক্ষণ বা কম্প্রিহেনশন, আর ডাব্লিউবিসিএস এর ইংলিশের যে ডেসক্রিপটিভ পেপার সেখানে রয়েছে হচ্ছে কি এসে রাইটিং, ঠিক আছে, কম্পোজিশনের মধ্যে। এছাড়া রয়েছে লেটার রাইটিং, বাংলা এবং ইংলিশ দুটোতেই, সম্পাদকীয় প্রতিবেদন বা যেটাকে বলা হয় ড্রাফটিং অফ রিপোর্ট, আর এছাড়া রয়েছে ট্রান্সলেশন, ঠিক আছে। তাহলে লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং, এসে রাইটিং ইংলিশের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে কম্পোজিশন বা বোধ পরীক্ষণ, এবং 5 নম্বর হচ্ছে ট্রান্সলেশন। তো 5টা টপিকে আমাদের কিন্তু ডেসক্রিপটিভ বিষয় পড়তে হয়। এছাড়া ইউপিএসসির যেটা বললাম যে বাংলা রয়েছে, সেখানে কিন্তু কিছু ব্যাকরণেরও দিকও আছে। এবং ইউপিএসসির ক্ষেত্রে শুধুমাত্র নয়, আমাদের পিএসসি মিসলেনিয়াস বলো বা যে কোনো গ্রাম পঞ্চায়েতের যে পরীক্ষাগুলো আসছে সেখানেও কিন্তু বাংলা ব্যাকরণের দিকটা গুরুত্বপূর্ণ। তো আমরা এই ওভারঅল পুরো দিকটাকে আমরা কিন্তু কভার করাবো, যেখানে আমরা বাংলা ডেসক্রিপটিভ করব এবং তার সাথে সাথে বাংলা ব্যাকরণও করব। আজকের যে বিষয়টা, আজকের যে সেগমেন্টটা, সেই সেগমেন্টটা এখন কন্টিনিউ হবে। এখান থেকে তোমরা যেটা আলোচনা আমরা করব সেটা হচ্ছে গিয়ে, এখান থেকে আমরা আলোচনা করব যে কারেন্ট টপিকসগুলো আছে, যেটাতে আমরা এসে আসতে পারে ইউপিএসসির ক্ষেত্রে যেটা বলছি, আর ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে যেটা বলছি, যেখানে হচ্ছে কি সম্পাদকীয় প্রতিবেদনের যে বিষয়গুলো আছে, যে টপিকগুলো, যে কন্টেন্টগুলো খুব বেশি রেলেভেন্ট, অর্থাৎ আমাদের এখনকার দিনে কারেন্টলি যেটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো। তো আমাদের তো কন্টেন্টটা জানতে হবে, তো সেই কন্টেন্ট নিয়ে আমরা আলোচনা করব। আমরা কিভাবে ফ্রেমওয়ার্ক করব, তোমরা যে ক্ষেত্রে প্রতিবেদন হতে পারে, সম্পাদকীয় চিঠি হতে পারে, যেই হোক না কেন, যে বিষয় হোক না কেন, তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখো সেখানে বুঝতে পারবে যে আসলটা হচ্ছে কি কন্টেন্টটা তোমাদের জানতে হবে। বাদ বাকি ফ্রেমওয়ার্ক লেটারের অন্যরকম হয়, প্রতিবেদনের অন্যরকম হয়, ঠিক আছে, কিন্তু আসলটা তো কন্টেন্ট। অর্থাৎ তুমি যদি সেই বিষয়টা সম্পর্কে সম্যক ধারণা না রাখো, তাহলে কিন্তু কোনোভাবেই সেটা লিখতে পারবে না, সেটা লেটারের ফরম্যাটেই হোক না কেন বা প্রতিবেদনের ফরম্যাটেই হোক না কেন। আমরা প্রতিবেদন বা চিঠি কিভাবে লিখবো, সম্পাদকীয় প্রতিবেদন, সম্পাদকীয় চিঠি, হ্যাঁ, এগুলো আমরা কিভাবে লিখবো, তার ফ্রেমওয়ার্ক, তার আলোচনা আমরা অবশ্যই করব। কিন্তু এখনকার যে বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কারেন্টলি কোন কোন টপিকটা খুব ইম্পর্টেন্ট। যেমন আজকে আমরা আলোচনা করতে চলেছি মধ্যপ্রাচ্য সংকট নিয়ে, যেটা আমরা জানি ইরান, ইরাক, ইসরায়েল, ইউএসএ, এই যে টপিকটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আলী খামেনির মৃত্যু, হ্যাঁ, এখান থেকে কিন্তু তোমাদের সম্পাদকীয় প্রতিবেদন এই বিষয়টাও আসতে পারে, এবং লেটার রাইটিং যেটা আছে, সম্পাদকীয় পত্র, সেটাও কিন্তু এখান থেকে আসতে পারে, কেননা এটা খুব কারেন্ট টপিক। এবং ইউপিএসসির ক্ষেত্রেও আমি বলবো যে এসে টপিকটা রয়েছে বাংলার ক্ষেত্রে, সেখান থেকেও কিন্তু এই টপিক থেকে আসতে পারে। অর্থাৎ মধ্যপ্রাচ্য সংকট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কেননা একটা তৃতীয় বিশ্বযুদ্ধর মতো একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যেখানে ইসরায়েল, ইরান এবং আমেরিকা যুক্ত, ঠিক আছে। তাহলে এই বিষয় নিয়ে মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য তোমাদের কাছে একটা কন্টেন্ট আমি তুলে ধরছি। আশা করি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে, প্রশ্ন লেখার ক্ষেত্রে সাহায্য হবে। তাহলে দেখে নাও পুরো ভিডিওটা, এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বাংলা ডেসক্রিপটিভের ক্লাস তোমরা পেয়ে যাবে। এছাড়া বাংলা অপশনালের জন্য যারা যারা ক্লাস করতে চাও, অনলাইন পেইড ব্যাচ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর এছাড়া আমাদের ভিডিও ক্লাস তো অ্যাভেলেবেল রয়েছে ফ্রিতে, সেটা তোমরা ইউটিউবে দেখতে পারবে, ঠিক আছে। তাহলে দেখে নাও পুরো ভিডিওটা, অবশ্যই পুরো ভিডিওটা দেখো, কন্টেন্টটা তোমাদের ক্লিয়ার হবে, কারণ পুরো বাংলা ভাষায় ব্যাপারটা তোমাদেরকে আমি ক্লিয়ার করছি। এবং তোমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখবে, যে যে বিষয়গুলো, ভাষাটার ব্যবহার কেমন হবে, সব থেকে গুরুত্বপূর্ণ কি বাংলা ডেসক্রিপটিভে দেখো, তুমি হয়তো কন্টেন্ট জানো, কিন্তু সেটাকে উপস্থাপন কিভাবে করছো, হ্যাঁ, প্রেজেন্সটা ভীষণ ইম্পর্টেন্ট, প্রেজেন্টেশনটা ভীষণ ইম্পর্টেন্ট। তো আমরা কি কি ভাষার ব্যবহার করতে পারি, কোন কোন তথ্য রাখতে পারি, সবগুলো কিন্তু তোমরা এই ধরনের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। এখান থেকে আমরা মোটামুটি 50টা ভিডিও টার্গেট করছি, 50টা গুরুত্বপূর্ণ টপিক, যেখান থেকে এসে আসতে পারে, যেখান থেকে রিপোর্ট আসতে পারে, প্রতিবেদন আসতে পারে, সেই টপিকগুলো সম্পর্কে তার একটা ধারণা দেওয়া হবে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট টপিক। আজকের যেটা আলোচনা মধ্যপ্রাচ্য সংকট, তোমরা কিন্তু দেখে নাও। তাহলে আজকের আলোচনার বিষয় হলো মধ্যপ্রাচ্য সংকট 2026 এবং আলী খামেনির মৃত্যু, যেটা আমাদের ডেসক্রিপটিভ বাংলা রাইটিং এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ এটা কারেন্টলি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে আমরা একটু এর ইতিহাসিক সম্পর্কে একটু জানবো, এর বিবর্তন সম্পর্কে একটু জানবো। অর্থাৎ আমরা যখন কোনো ডেসক্রিপটিভ রাইটিং করছি, সেটা প্রতিবেদন হতে পারে,
সেটা চিঠি হতে পারে। তার যে বিষয়টা সম্পর্কে আমাদের একটা সম্যক ধারণা থাকা প্রয়োজন, আমাদের একটা তথ্যনিষ্ঠ জ্ঞান থাকা প্রয়োজন। তো তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে আমরা যেই টপিক নিয়ে আলোচনা করছি তার একটা ঐতিহাসিক বিবর্তন নিয়ে কিন্তু আমাদের আলোচনা করাটা উচিত। ঠিক আছে? এই যে ভিডিওতে আমরা আলোচনা করব, যে কনটেন্টটা তোমাদের আমি দিচ্ছি, এটার পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তবে আলোচনার পিডিএফ দেখার আগে পুরো ভিডিওটা দেখো, কেননা শুধুমাত্র কনটেন্ট না, কিভাবে পরীক্ষার প্রশ্ন লিখবে সেটারও কিন্তু একটা ধারণা এই ভিডিও থেকে তোমরা পেয়ে যাবে। তাহলে শুরু করছি। দেখো, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে সাম্প্রতিক দ্বন্দ্ব ও চরম সংঘাত এই মুহূর্তে সামগ্রিক বিশ্বের সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ ঘটনা। যদি তোমাদের ইউপিএসসির ক্ষেত্রে যখন তোমরা এসে লিখবে তখন তো ওভারঅল এভাবে শুরু করতে পারো, কিন্তু যখন তোমরা প্রতিবেদন লিখবে, সম্পাদকীয় প্রতিবেদন বা সম্পাদকীয় চিঠির ক্ষেত্রে, তখন তোমাদের ভাষাটা একটু পাল্টে গেল। যে বডিটা থাকে, কনটেন্টের যে বডিটা থাকে, প্রথমে যদি তোমরা চিঠি লিখছো তখন ওপরের যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো আমরা মানলাম, সেগুলো একটা ফ্রেমওয়ার্ক আমরা আলাদা ভিডিও ক্লাসে করব, যেখানে আমাদের আলাদা করে লেটার কিভাবে লিখতে হয়, সম্পাদকীয় পত্র, সম্পাদকীয় প্রতিবেদন ইত্যাদি আমরা ফ্রেমওয়ার্কগুলো শিখবো। কিন্তু আসল বিষয় তো কন্টেন্ট, অর্থাৎ তোমরা প্রথম প্যারাতে বা প্রথম একটা দুটো লাইনে ভূমিকা দেওয়ার পরে যে বিষয়টা লেখা শুরু করবে তার কিন্তু ধারণাটা আমাদের থাকা প্রয়োজন। তাহলে আমরা দেখো, যখন তোমরা কোনো মানে লেটার লিখছো তখন তার একটা ফ্রেমওয়ার্ক করার পরে এই বিষয়টা তোমরা দিতে পারো। প্রতিবেদনের ক্ষেত্রে কিন্তু এভাবে শুরু করতে পারো। ঠিক আছে? তাহলে কিসের নিয়ে মধ্যপ্রাচ্য সংকট ব্যাপারটা কি? মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে একটি দ্বন্দ্ব চলছে। সেই দ্বন্দ্ব যেটা বিশ্বের সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ ঘটনা। এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, তিনজনের ছবি রয়েছে। এই ত্রিদেশীয় সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের মতোই পরিস্থিতি সৃষ্টি করেছে। ভাষাগুলো ভালো করে দেখবে, বানানগুলো ভুল একদমই করা যাবে না। ভাষা, বয়ান, হ্যাঁ, একটু সুন্দর করলে কি হয়, তোমাদের নাম্বারটা কিন্তু ভালো উঠবে। দেখো, এবার বলছি কি, 2026 সালের শুরুর দিকে এই সংকটের তীব্রতা বাড়ে যখন ধারাবাহিক কিছু সামরিক সংঘাতের চূড়ান্ত পরিণতি হিসাবে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যুর খবর পাওয়া যায়। দাবি করা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষ থেকে পরিচালিত একটি সুনির্দিষ্ট হামলার ফলে এর মৃত্যু হয়েছে। তাহলে আমরা একটা ঐতিহাসিক বিবর্তন দিয়ে দিলাম, শুরুটা কিভাবে হয়েছে, কি বৃত্তান্ত, সেটা একটা জিস্ট আমরা দিয়ে দিলাম। এবার আমরা আরেকটু তার বিষয় সম্পর্কে একটু জানবো। সামগ্রিক ঐতিহাসিক দিকগুলো আমরা একটু জেনে নিই। এই সংঘাতের সূত্রপাত 1989 সালে ইরানে ঘটে যাওয়া বিপ্লব। এই বিপ্লবের আগে মোহাম্মদ রেজা পাহলেভের শাসনকালে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ কূটনৈতিক ও সামরিক সম্পর্ক ছিল এবং ইসরায়েলের সাথেও তাদের সম্পর্ক ছিল মোটামুটি স্বাভাবিক। তাহলে এই যে আমরা এখন যে ত্রিদেশীয় সংঘাত দেখতে পাচ্ছি, এই যে ইউএসএ, ইরান, ইসরায়েলের যে সংঘাত দেখতে পাচ্ছি, তার ইতিহাসটা কোথায় লুক্কায়িত সেটা আমরা আগে একটু দেখলাম। এই যোগসূত্রটা কোথা থেকে আসছে সেটা আমরা একটুখানি দেখে নিলাম। রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে পরিচালিত বিপ্লব ইরানের রাজতন্ত্রের অবসান ঘটায় এবং শিয়া ধর্মতান্ত্রিক নীতির উপর ভিত্তি করে একটি ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ইরানের নতুন নেতৃত্ব কঠোরভাবে আমেরিকা বিরোধী এবং ইসরায়েল বিরোধী অবস্থান গ্রহণ করে। তাহলে শুধুমাত্র কন্টেন্টটা তোমরা শুধু দেখবে না, কন্টেন্টটা তোমরা যেখানে ইচ্ছা পেয়ে যেতে পারো, কিন্তু বয়ানটা, ভাষাটা, এইখানে এইটা তোমাদের সাথে শেয়ার করার একটাই কারণ, যেখানে তোমাদের খুব সুন্দর ভাষায় একদম কমপ্লেসড ওয়েতে, খুব বেশি ইলাবোরেশন নেই, টপিকগুলো একদম মানে এখান থেকে তোমরা দু তিনটে টপিকে তোমরা এসে লিখতে পারবে। তোমাদের সাথে আলোচনা করলে, পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে শুধুমাত্র এখানে কিন্তু মিডল ইস্ট আমি আলোচনা করছি না, বা ইসরায়েল, ইরান আর তোমার আমেরিকার বিষয়টা আমরা আলোচনা করছি না। এর সাথে আর একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে হরমুজ প্রণালী, সেটাও আমরা আলোচনা করব। ঠিক আছে? তার ঐতিহাসিক দিক, তার ভৌগোলিক, তার যে ভূ রাজনৈতিক, যে সোশিও পলিটিক্যাল জিনিসপত্র আছে, সবটা আমরা আলোচনা করব। তো এই বিষয়টা শুধুমাত্র ডেসক্রিপটিভ রাইটিংয়ের ক্ষেত্রে নয়, তোমাদের কিন্তু ওভারঅল একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রেও, কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে বা ঐতিহাসিক দিক থেকে কিন্তু এটা গুরুত্বপূর্ণ, এবং অবশ্যই যেহেতু এটা একেবারেই কারেন্ট টপিক। আচ্ছা, এবার আমরা তার আরেকটু ঐতিহাসিক বিবৃতিতে যেটা যাব, সেটা হচ্ছে কি, 1979 থেকে 1981 সাল পর্যন্ত ইরানি পণবন্দি সংকটের ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের চরম অবনতি ঘটে, যখন তেহরানে মার্কিন কূটনীতিবিদদের পণবন্দি করে রাখা হয়েছিল। সেই ঐতিহাসিক ঘটনার পর থেকে আজ পর্যন্ত এই দুই দেশের মধ্যকার চরম শত্রুতামূলক অবস্থায় রয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখন যে এই যে ইসরায়েল, ইরান বা ইউএসের মধ্যে যে সংঘাতটা হচ্ছে তার সূত্র কোথায় লুক্কায়িত। এবার এই যে পুরো প্যারাটা থেকে তোমরা আরেকটু ছোট করে বিষয়টা নিতে পারো। তোমরা যেহেতু তোমাদের মানে শব্দ সংখ্যা তো খুবই কম জায়গা থাকে, ইউপিএসসির ক্ষেত্রে বলবো না, কারণ এসের ক্ষেত্রে, ইউপিএসসির ক্ষেত্রে আমি বলবো 600 ওয়ার্ডসে লিখতে হয়। তো এখানেও অনেকটা ওয়ার্ড রয়েছে, তোমরা একটু কনসাইজ ওয়েতে করবে। কিন্তু তোমাদেরকে এই পুরো মানে বড় টপিকটা তোমাদের সাথে শেয়ার করার এটাই কারণ, যেখানে এখান থেকে অনেক কন্টেন্ট তোমরা পাবে, তাই জন্য এটা শেয়ার করছি।
তারপরে যেটা বলবো সেটা হচ্ছে প্যারা চেঞ্জ করে আমি এটা বলতে পারি যে 1989 সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর আলী খামেনেই ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে স্থলাভিষিক্ত হন। এই সর্বোচ্চ নেতা পদটি দেশটির সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক ও ধর্মীয় পদ, যা সশস্ত্র বাহিনী, বিচার বিভাগ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির উপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখে। এই যে আলী খামেনির মৃত্যু এতটা গুরুত্বপূর্ণ কেন? কেননা এই যে সুপ্রিম লিডার যে পোস্টটা, এটা গুরুত্বপূর্ণ। আলী খামেনি যদি সাধারণ একজন মানুষ হতো তাহলে তার মৃত্যু নিয়ে অতটা তোলপাড় হতো না। যেহেতু ইনি সুপ্রিম লিডার, একটা দেশের সুপ্রিমো, তার মৃত্যু একটা ওই জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা রেখেছে। আচ্ছা, এরপরে কি হলো? এরপরে দেখো একদম পুরো একদম যোগসূত্র ধরে ক্রোনোলজিক্যাল অর্ডারে আমরা এগোচ্ছি যে কেন এই যুদ্ধটা, কিসের জন্য এত যুদ্ধ। তার একটা ঐতিহাসিক বিবর্তন আমরা দেখে নিলাম যে একদম শুরু হয়েছিল সেই 1979 সালে ইরান বিপ্লবের সময়, যখন রাজতান্ত্রিকতা সরে গিয়ে ইরানের মধ্যে এলো হচ্ছে শিয়া ধর্মতান্ত্রিক নীতি। তারপরে আস্তে আস্তে আমরা দেখলাম যে তাদেরকে মার্কিন কূটনীতিবিদদেরকে পণবন্দি করে রাখা হলো। তারপরে আবার 1989 সালে রুহুল্লাহ খামেনির মৃত্যু হলো এবং তারপরে আলী খামেনি হয়ে গেলেন ইরানের সর্বোচ্চ নেতা। এবং এই যে সর্বোচ্চ নেতা আসলে কি? সর্বোচ্চ নেতা হলো আসলে সেখানকার সেই দেশের রাজনৈতিক এবং ধর্মীয় পদ, একেবারে শক্তিশালী রাজনৈতিক ও ধর্মীয় পদের একেবারে সুপ্রিমো, যা সশস্ত্র বাহিনী, বিচার বিভাগ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির উপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখে। এটা মাথায় রাখবে, মানে সবকিছু একসাথে, মানে একতান্ত্রিকতা বলা যেতে পারে। খামেনির নেতৃত্বে ইরান মধ্যপ্রাচ্য জুড়ে মিত্র গোষ্ঠী এবং সরকারগুলোকে সমর্থনের মাধ্যমে তাদের আঞ্চলিক প্রভাব বিস্তার করে। বিশেষজ্ঞরা এই জোটকে প্রায়ই প্রতিরোধের অক্ষ বলে অভিহিত করেন। তাহলে আমরা যদি প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষশক্তি, মিত্রশক্তি ইত্যাদির কথা আমরা যদি মনে করি, তাহলে কিন্তু এই বিষয়টা তৃতীয় বিশ্বযুদ্ধের খুব একটা কম নয়। অর্থাৎ আমরা বলতে পারি প্রভাবের দিক থেকে হয়তো অনেকটা কাছাকাছি। আমরা আসছি যে প্রভাবটা কেন এত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা বলতে পারি যে এর সাথে সাথে কিসের সাথে যুক্ত, যে এই জোট ইরানের যে সুপ্রিমো লিডার আলী খামেনি, তিনি একটি জোট গঠন করেছিল। সেই জোটের মধ্যে লেবাননের হিজবুল্লাহ এবং গাজার হামাসের মতো সংগঠনগুলিও কিন্তু এর অন্তর্ভুক্ত। এই গোষ্ঠীগুলি কি করে? এই গোষ্ঠীগুলি সরাসরি ইসরায়েলের বিরোধিতা শুরু করে এবং ইসরায়েলি বাহিনীর সাথে অসংখ্য সংঘর্ষে লিপ্ত হয়েছে। তাহলে এখানে আমরা একটা পয়েন্ট পেলাম, একটা টপিক পেলাম, যে এই যে যুদ্ধের সূত্রপাতটা আমরা একটা ঐতিহাসিক বিবর্তনের সাথে সাথে এই যে একদম সমকালীন যে বিষয়গুলো, যে কিভাবে কেন হয়েছে, সেটা একটা দেখলাম। এটা একটা দিক। দ্বিতীয় দিক আছে, এটার একটা দ্বিতীয় দিক আছে। দ্বিতীয় দিক কি? এটা হচ্ছে পারমাণবিক কর্মসূচি। ইরানের যে পারমাণবিক কর্মসূচি, সেটা কিন্তু একটা পশ্চিম বিশ্বের সাথে ইরানের একটা সংঘাতের অন্যতম একটা কারণ। কেননা ইরান যে পারমাণবিক কর্মসূচিগুলো করে, সেখানে সে দাবি করে আসছে কি, যে সেগুলো সে বিদ্যুৎ উৎপাদন এবং চিকিৎসা গবেষণার মতো শান্তিপূর্ণ কাজে সে পরিচালিত, সেই উদ্দেশ্যে তারা সেটা করছে। কিন্তু যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আবার কি ভাবছে, বারবার সেটা কি করছে, উদ্বেগ প্রকাশ করেছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করার ক্ষেত্র প্রসারিত করছে। এবার যেহেতু পারমাণবিক অস্ত্র যদি ক্ষেত্র প্রস্তুত হয়ে যায়, তো ইরান শক্তিশালী হয়ে উঠবে। ইসরায়েল আর ইউএসএ কিন্তু কখনোই সেটা চায় না, এবং সেটাকে প্রতিরোধ করার জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করেছে। ইসরায়েল বরাবরই যেটা বললাম, যে পারমাণবিক অস্ত্র সম্ভারকে তাদের অস্তিত্বের জন্য হুমকি বলে মনে করে। তাই সেটাকে বিরত রাখার জন্য অনেক কঠোর ব্যবস্থা তারা নিয়ে এসেছে। 2015 সালে দেখো আরেকটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে যখন তোমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করবে, যখন তোমাদের কাছে ডেটা থাকবে, যখন তোমাদের কাছে ফ্যাকচুয়াল ডেটা থাকবে, সেটা তোমরা চেষ্টা করো সাল সমেত ব্যবহার করার। সেটা কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় একটা ইম্প্যাক্টফুল জায়গাটা রাখবে। ঠিক আছে? তো অবশ্যই সেটা কিন্তু ভুলভ্রান্তিবিহীন হতে হবে। ভুল থাকলে চলবে না, যা তাই এসে লিখে দিলাম, যে কোনো সাল লিখে দিলাম, মনে পড়ছে না যেমন তেমন লিখে দিলাম, তা কিন্তু হবে না। যদি একেবারে তোমাদের কাছে অ্যাকচুয়াল ডেটা থাকে, অ্যাকচুয়াল বা বলা যেতে পারে ফ্যাকচুয়াল ডেটা থাকে, তবে তোমরা কিন্তু সেটা ব্যবহার করতে পারো। যেমন এখানে এক সন তারিখের ব্যবহার করতে পারো। যেমন এখানে 2015 সালে কী বলা রয়েছে, 2015 সালে ইরান এবং বিশ্বের 6টি দেশ জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন JCPOA স্বাক্ষর করে। এই চুক্তিতে কি বলা হয়, চুক্তিটা কেন গুরুত্বপূর্ণ? দেখো, সবসময় মাথায় রাখবে যে আমি যেখানে সেখানে একটা তথ্য দিয়ে দিলাম তাহলে কিন্তু হবে না, তার সাথে একটা রেলেভেন্স দরকার, প্রাসঙ্গিকতাটা ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো একটা প্রাসঙ্গিক কোনো তথ্য যদি আমি দেবো, এখানে ক্ষেত্রে আমরা প্রাসঙ্গিক তথ্যটা, তাই তো তো সবসময় প্রাসঙ্গিক একটা তথ্য আমি দিলাম, যেখানে আমরা কিছু ফ্যাকচুয়াল ডেটা দিলাম। ঠিক আছে? এবার কি এখানে বলছে যে এই চুক্তিটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এই চুক্তির আওতায় কি হয়েছিল, ইরানের যে পারমাণবিক কার্যক্রম, তার উপর একটা কঠোর সীমাবদ্ধতা আরোপ করা হয়, এবং তার বিনিময়ে কি করা হয়, যে আন্তর্জাতিক যে বিভিন্ন নিষেধাজ্ঞা ইরানের উপর দেওয়া হয়েছিল সেটা তুলে নেওয়া হয়। ঠিক আছে? এবার দেখো 2018 সাল আসছে, এখানে আসছে ডোনাল্ড ট্রাম্প। এবার 2018 সালে ডোনাল্ড ট্রাম্পের অধীনে
এই যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে সরে আসে। আমরা এখন জানি যে বিভিন্ন দিক থেকে WHO বলো বা বিভিন্ন অর্গানাইজেশন থেকে ইউএসএ নিজেকে সরিয়ে নিচ্ছে। সেটা কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকেই করা শুরু করে দিয়েছিল যে এখানে এই চুক্তি থেকে সে সরে আসে এবং ইরানের ওপর পুনরায় একটা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এবার অর্থনৈতিক দিক থেকে যেহেতু ইরান বা এরকম যে অয়েল প্রডিউসিং কান্ট্রিগুলো রয়েছে সেটা কিন্তু পুরোপুরি শুধুমাত্র সেই দেশ এর উপর, মানে সেই দেশের উপর প্রভাব পড়বে না যদি তাকে বিধ্বস্ত করা হয় বা যুদ্ধ বাধে, তাদের উপর শুধু প্রভাব পড়বে না, আপামর পুরো ওয়ার্ল্ডের ওপর, পুরো পৃথিবীর ওপর একটা কিন্তু প্রভাব পড়বে। কেননা তারা হচ্ছে অয়েল প্রডিউসিং কান্ট্রি। অয়েলটা তোমরা খুব ভালো করেই জানো যে কতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং যখন যেই দেশগুলো অয়েল আমদানি করে, তেল আমদানি করে, তার মধ্যে ভারতও অন্যতম, তো তাদের কিন্তু ভীষণভাবে তাদের অর্থনীতিগতভাবে কিন্তু তাদের একটা বিশাল প্রভাব পড়বে এবং পড়েওছে। ঠিক আছে, যাই হোক, তো এটা আমরা দেখলাম। এরপর আমরা যদি দেখি, ইরান এবং ইসরায়েল সম্প্রতি সিরিয়া, ইরাক এবং লেবানন সহ বেশ কয়েকটি দেশে পরোক্ষ সংঘাত বা ছায়াযুদ্ধে লিপ্ত হয়েছে। এবার দেখো, তোমরা যখনই কোনো আর্টিকেল পড়বে, এটা হচ্ছে একটা আর্টিকেল পড়লে আমরা কিন্তু দাগ দিয়ে দিয়ে কোন কোন টপিকগুলো আমরা এখান থেকে নিতে পারবো সেটার জন্য একটা তোমরা নোট বানাতে পারো। যেমন ধরো এই পুরো আর্টিকেলটা আমরা পড়ছি, ঠিক আছে, এবার আর্টিকেল থেকে একদম প্রথমে আমরা 1 নম্বর 2 নম্বর করে পয়েন্ট করলাম। প্রথম পয়েন্টটা কি, আমি একবার সাম আপ করে দিচ্ছি। প্রথম পয়েন্টটা কি, একদম প্রথমে আমরা একটা ঐতিহাসিক বিবর্তন দেখলাম, সেখানে কিছু আমরা ফ্যাক্ট দেখলাম যে কিভাবে কি শুরু হয়েছে। তারপর একটা ভীষণ গুরুত্বপূর্ণ টপিক পেলাম, সেখানে আমরা দেখতে পারলাম যে যে মানে যুদ্ধের যে কারণ কি, প্রস্তুতিগুলো, যে পণবন্দির, এই যে ধরো পণবন্দি করে রাখা হয়েছিল মার্কিন কূটনীতিবিদদের, ঠিক আছে, এই দিকটা একটা গুরুত্বপূর্ণ, সর্বোচ্চ নেতার দিকটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর একটা যেটা হচ্ছে কি যে ইরানের পারমাণবিক কর্মসূচি, এটা গুরুত্বপূর্ণ দিক। ঠিক আছে, শুধু তোমরা একটা দুটো করে পয়েন্ট, ঠিক আছে, যেটাকে তোমরা ইলাবোরেট করতে পারবে, সেই পয়েন্টগুলো তোমাদের খাতাতে তোমরা লিখে রাখবে। যখন তোমরা কোনো আর্টিকেল পড়বে সেভাবে যখন যদি তোমরা লিখে লিখে পড়ো, তোমরা কিন্তু সুন্দরভাবে আরেকটা নতুন নিজের মতো করে লেখা তৈরি করতে পারবে। তাহলে দেখো এখানে এটা দাঁড়ালো। তারপরে কি দাঁড়ালো, তারপরে এসে দাঁড়ালো হচ্ছে কি এই যে ফ্যাক্টটা, জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন, এই জায়গাটা তোমরা দেখতে পারো। আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ছায়াযুদ্ধ। ছায়াযুদ্ধ কি, আমরা ইতিহাসে পড়েছি কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ। এবার একটা নতুন টার্ম ছায়াযুদ্ধ। ছায়াযুদ্ধ মানে কি, অর্থাৎ ডাইরেক্টলি ইনভলভ নয়, কিন্তু ইনডাইরেক্টলি, প্যাসিভলি তারা কিন্তু একটা যুদ্ধ জায়গাতে কিন্তু রয়েছে। এবং সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইরান এবং ইসরায়েলের মধ্যে। সম্প্রতি সিরিয়া তার সাথে যুক্ত হচ্ছে, ইরাক এবং লেবাননও কিন্তু তার সাথে যুক্ত হচ্ছে। ইসরায়েল তার সীমান্তের কাছে ইরানের যে প্রভাব বিস্তার রোধ করার জন্য কি করছে, সিরিয়ায় ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে অসংখ্য বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে ইরান ইসরায়েল বিরোধী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছে। গত 2 দশকে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে ছায়াযুদ্ধ। তাহলে এই ছায়াযুদ্ধটা আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা তোমরা তোমাদের কন্টেন্টের মধ্যে, তোমাদের লেখনীর মধ্যে রাখতে পারো। আচ্ছা, এবার দেখো আরও ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস, 2020 সালের 2020 দশকের পাশাপাশি সেই সময় যে উত্তেজনা যে বৃদ্ধি পেয়েছে তার কারণ কি। প্রথম হচ্ছে ইরানের ক্রমবর্ধমান মিসাইল এবং ড্রোন ক্ষমতা, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। 2 নম্বর কি, একদম 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অলরেডি আর্টিকেলে দেওয়াই রয়েছে, তো সেটা তোমরা অবশ্যই নোট ডাউন করে নেবে খাতাতে। তাহলে প্রথমটা হচ্ছে ইরানের ক্রমবর্ধমান মিসাইল এবং ড্রোন সক্ষমতা, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। 2 নম্বর হচ্ছে ইসরায়েলে হামলাকারী উগ্রবাদী গোষ্ঠীগুলিকে ইরানের সমর্থন দেওয়ার অভিযোগ। 3 নম্বর হচ্ছে ইরানের সামরিক অবকাঠামোর বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত অভিযান। এবং 4 নম্বর হচ্ছে পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টার ব্যর্থতা। এই 4টেই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। তো এইগুলো একটি ঘটনা প্রবাহ, যেটা 2020 পর থেকে হচ্ছে। এবার আমরা একেবারে চলে আসবো একদম এই 2026 সালের শুরুর দিকে কি হয়েছে, একটি সমন্বিত সামরিক অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের রাজধানী তেহরানের বেশ কিছু কৌশলগত স্থানে হামলা চালিয়েছে। খবর অনুযায়ী, এবার দেখো তোমরা যখন কোনো তথ্য উপস্থাপন করছো, এই যে খবর অনুযায়ী এই ধরনের কথা তোমরা যদি ব্যবহার করো, তাহলে কিন্তু তোমাদের লেখাটা কি হয়, এটা সুন্দর দেখতে হয়, ঠিক আছে, একটা ইম্প্যাক্টফুল হয়। 28শে ফেব্রুয়ারি একটি হামলায় আলী খামেনির কম্পাউন্ড ক্ষতিগ্রস্ত হয় এবং তার মৃত্যু ঘটে। একদম সঠিক সময়ের তারিখ আমরা জানি বলে আমরা লিখে দিলাম। 2020 সালে কাসেম সোলেইমানিকে হত্যার পর থেকে এই অভিযানকে ইরানি নেতৃত্বের বিরুদ্ধে অন্যতম নাটকীয় পদক্ষেপ হিসেবে গণ্য করা হয়। খামেনির মৃত্যু ইরানে এক বিশাল নেতৃত্বহীনতা বা শূন্যতার সৃষ্টি করে এবং তাৎক্ষণিকভাবে পুরো অঞ্চলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। তাহলে
আলী খামেনির মৃত্যু কেন এত গুরুত্বপূর্ণ? কারণ ইরান এমন একটা জায়গা এবং অবশ্যই অয়েল প্রডিউসিং কান্ট্রি, সেখানে যে সুপ্রিম লিডার, তার মৃত্যুর ফলে একটা কি হচ্ছে, একটা বিশাল নেতৃত্বহীনতা, একটা শূন্যতা তৈরি হচ্ছে, যার ফলে কি হচ্ছে, সেই অঞ্চলে ব্যাপকভাবে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। এই হত্যাকাণ্ডের পর ইরান এই হামলাকে আগ্রাসন হিসেবে চরম নিন্দা জানায় এবং কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে। ভাষাগুলো ভালো করে দেখো, বাক্য গঠনগুলো ভালো করে দেখো এবং তার সাথে সাথে তথ্যগুলোও তোমরা কিন্তু খাতাতে লিখে রাখো। ইরানি বাহিনী মধ্যপ্রাচ্যে ইসরায়েলি লক্ষ্যবস্তু এবং মার্কিন সামরিক ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা চালায়। এই সংঘর্ষ দ্রুত তীব্র আকার ধারণ করে, যা একাধিক দেশ এবং সশস্ত্র গোষ্ঠীগুলোকে জড়িয়ে একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের পরিস্থিতি তৈরি করে। ইরানের প্রধান মিত্র লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এই সংঘাতের সাথে সরাসরি যুক্ত হয়। দেখো, প্রচণ্ড তথ্যভিত্তিক জিনিস এগুলো। যেহেতু আমরা যদি এইরকম কোনো টপিক বেছে নিই, সেখানে কিন্তু আমাদের তথ্য দিতে হবে এবং সেগুলো হতে হবে নির্ভুল। এখানে যেমন দেখো, ইরানের প্রধান মিত্র লেবাননের দেশ, সেটা হচ্ছে ইরানের প্রধান মিত্র একটি দেশ, তার যে সশস্ত্র সংগঠন, তার নাম কি, হিজবুল্লাহ, সে এই সংঘাতের সাথে সরাসরি যুক্ত হয়। উত্তর ইসরায়েলে রকেট নিক্ষেপ করা হলে ইসরায়েল ও লেবাননে বিমান হামলা চালায়। এগুলো তোমাদের জন্য মানে প্রতিবেদনের জন্য একদম একদম অ্যাপ্ট। ঠিক আছে, এরকম তোমরা প্রতিবেদনে লিখতে পারো। আচ্ছা, এটা কিন্তু সম্পাদকীয় প্রতিবেদনে নয়, যেমনি মানে সংবাদপত্রের প্রতিবেদন। আমি তোমাদের যখন প্রতিবেদন করাবো, সেখানে সম্পাদকীয় প্রতিবেদন এবং সংবাদপত্রের প্রতিবেদনের মধ্যে পার্থক্যটা বুঝিয়ে দেবো। কিছুই না, যখন তোমরা নিউজ পেপার দেখবে, সেখানে তোমরা দেখবে একটা আর্টিকেলের যে পেজ থাকে, এডিটোরিয়াল যে আর্টিকেলের পেজ থাকে, সেটা একটা ব্যাপার, সেটা হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদন, সেটা ছাপানো হয়। আর একটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে কি, বাকি একদম প্রথমের পাতা থেকে যে নিজস্ব সংবাদদাতা ইত্যাদি বলে যেই মানে কোনো একটা নিউজ রিপোর্টার যেই সব প্রতিবেদনটা লেখেন সর্বসাধারণের জন্য, সেটা। ঠিক আছে, দুটোর মধ্যে পার্থক্যটা আছে, তোমরা একটু জাস্ট নিউজ পেপার পড়লেই বুঝতে পারবে। দেখো, কিন্তু এখানকার যে ভাষাটা রয়েছে, সেটা কিন্তু একেবারে সংবাদপত্রের প্রতিবেদনের জন্য একদম সুন্দর অ্যাপ্ট একটা ভাষা। ঠিক আছে। আচ্ছা, এবার যদি দেখি, এটি সংঘাতের ভৌগোলিক পরিধি আরও বৃদ্ধি করে এবং বৃহত্তর মধ্যপ্রাচ্য যুদ্ধের পরিস্থিতির সৃষ্টি করে। আলী খামেনির মৃত্যুর পর ইরান একজন নতুন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা নির্বাচনের চ্যালেঞ্জের মুখে পড়ে। এবার এখান থেকে তোমরা আরও অনেক বিষয় জানতে পারছো। এবার ইরানের যে সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়, সেটা কিভাবে হয় সেটা দেখো। এই নির্বাচন প্রক্রিয়াটি অ্যাসেম্বলি অফ এক্সপার্টস বা বিশেষজ্ঞ পরিষদের মাধ্যমে পরিচালিত হয়, যা মূলত আলেমদের একটি সংস্থা এবং সর্বোচ্চ নেতা নিয়োগের জন্য দায়ী। ঠিক আছে, তাহলে যে যখনই বলবো, যখনই আর্টিকেলগুলো পড়বে, গুরুত্বপূর্ণ কিছু টপিকগুলো 1 নম্বর 2 নম্বর করে লিখে রাখবে। তাহলে কী হবে, যখন তোমরা লিখবে, তখন তোমরা এই কন্টেন্টগুলো, এই ফ্যাক্টগুলো, এই ডেটাগুলো তোমাদের খাতার মধ্যে তোমরা পুট করতে পারবে। ওকে। আচ্ছা, তাহলে বেশ কয়েকজন সম্ভাব্য উত্তরসূরির নাম আলোচনায় আসে, যার মধ্যে আলী খামেনির পুত্র মোস্তফা খামেনি অন্যতম। তাহলে এখন ইরানের নেতা হচ্ছেন মোস্তফা খামেনি। ঠিক আছে। ধারণা করা হয় যে ইরানের রাজনৈতিক এবং সামরিক সংস্থাপনের মধ্যে তার শক্তিশালী সমর্থন রয়েছে, তবে এই ক্ষমতা হস্তান্তরের ইরানের রাজনৈতিক ব্যবস্থার ভেতরে অনিশ্চয়তা তৈরি করে এবং ইরানের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির দিক নির্দেশনা নিয়ে নানা প্রশ্নের জন্ম দেয়। এই যে ভিডিওটা, এটা তোমরা পডকাস্টের মতো জাস্ট হেডফোন লাগিয়ে শুনতে পারো, তাহলে কিন্তু তোমাদের অনেক আইডিয়া হবে যে কি কি বিষয়টা নিয়ে হতে পারে। সবথেকে বড় কথা হচ্ছে ভাষা এবং বাক্য গঠন, এটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে। তো যাই হোক, এবার আমরা একটু দেখি। এই বিষয়গুলো আমরা দেখতে পেলাম যে আলী খামেনির মৃত্যুর পর তার পুত্র মোস্তফা খামেনিকে অ্যাসেম্বলি অফ এক্সপার্টসরা নির্বাচন করলো। আচ্ছা, এরপরে যেটা বলবো, এই হত্যাকাণ্ডকে কি বলা হয় এবং এই হত্যাকাণ্ড এবং তার পরবর্তী সংঘাত আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। পরিস্থিতি আরও অবনতি হওয়া রোধ করতে অনেক দেশই সংযম এবং কূটনৈতিক আলোচনার আহ্বান জানিয়েছে। এটা একটা আন্তর্জাতিক ক্ষেত্রে, এটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গায় চলে গেছে এবং এই আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে কী হয়েছে এবং বিশ্ব নেতাদের মধ্যে উদ্বেগ প্রকাশ করেছে এবং সেক্ষেত্রে এই সংঘাতটা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলতে পারে এটা ভেবে, এবং বিশ্ব বাণিজ্যকে, সবথেকে গুরুত্বপূর্ণ যে বিশ্ব বাণিজ্যকে ব্যাহত করতে পারে, সেই জন্য কি হয়েছে, বিভিন্ন কিছু দেশ দ্বন্দ্বরত পক্ষগুলির মধ্যে একটা মধ্যস্থতার এটা চেষ্টা করেছে। আন্তর্জাতিক ফোরামগুলিতে যুদ্ধবিরতি এবং পুনরায় আলোচনার জন্য আহ্বান করা হয়। তবে পক্ষগুলোর ক্ষেত্রে কি বলছে, পক্ষগুলির মধ্যে গভীর আলোচনা, গভীর অবিশ্বাসের কারণে কূটনৈতিক সমাধান অর্জন করা কঠিন হয়ে পড়ে। ঠিক আছে, এগুলো আমরা দিলাম, এগুলো তোমরা বাদ দিতে পারো, এটা জাস্ট একটা ইলাবোরেশনের জায়গা। ঠিক আছে, তোমরা অতটা দরকার নেই পুরোপুরি। এবার কোনটা বাদ দিতে হবে সেটা বুঝবে কি করে, যত তোমরা আর্টিকেল পড়বে, যত প্রশ্ন আনসার তোমরা নিজের মতো করে করবে, তোমরা কিন্তু বুঝতে পারবে যে কোনটা বর্জন করা উচিত আর কোনটা গ্রহণ করা উচিত। ঠিক আছে।
আচ্ছা, এবার এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, দেখো তোমাদের আলাদা করে আন্ডারলাইন করা রয়েছে। মধ্যপ্রাচ্য বিশ্বের তেলের একটি প্রধান সরবরাহকারী অঞ্চল এবং এই অঞ্চলের যে কোনো সংঘাত জ্বালানি বাজারের উপর উল্লেখযোগ্য প্রভাব সৃষ্টি করে। এইখান থেকে একটা অন্য টপিক তৈরি হচ্ছে। এখানে আমাদের মধ্যপ্রাচ্যের গুরুত্ব, মধ্যপ্রাচ্যের বিশ্ব বাণিজ্যতে মধ্যপ্রাচ্যের গুরুত্ব, এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটা কিন্তু আমরা এখানে কভার করতে পারবো। তাহলে কি বলছে, মধ্যপ্রাচ্য বিশ্বের তেলের একটি প্রধান সরবরাহকারী অঞ্চল এবং এই অঞ্চলের যে কোনো সংঘাত জ্বালানি বাজারের ওপর উল্লেখযোগ্য প্রভাব সৃষ্টি করে। এই সংকটের সময় তেল রপ্তানি ব্যাহত হওয়ায় আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বেড়ে যায়। যেসব দেশ আমদানিকৃত জ্বালানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল তারা জ্বালানি খরচ বৃদ্ধির কারণে প্রচণ্ড অর্থনৈতিক চাপের মুখে পড়ে। এই সংকটের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত উদ্বেগের একটি হলো হরমুজ প্রণালীর নিরাপত্তা। এবার আমরা চলে যাব হরমুজ প্রণালী নিয়ে একটু আলোচনা করব। দেখো, মধ্যপ্রাচ্য থেকে আলোচনা করতে করতে এই যে হরমুজ প্রণালীর যে গুরুত্ব, এটাও কিন্তু তোমাদের একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক। এবার এটা কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকেও ইম্পর্টেন্ট টপিক, এসের দিক থেকেও, ডেসক্রিপটিভ রাইটিং ইংলিশ বাংলা দুটো ক্ষেত্রেই। এখান থেকে আমরা এই প্যারাটা একটুখানি বন্ধ রেখে হরমুজ প্রণালী সম্পর্কে আমরা একটু দেখে নেব। এখানে একটু আমাদের জিওগ্রাফিও আলোচনা হয়ে যাবে, ঠিক আছে? দেখো, হরমুজ প্রণালীর যে অবস্থানটা তোমরা দেখতে পাচ্ছ এই ছবিটার মধ্যে রয়েছে হরমুজ প্রণালীর অবস্থান একদম এখানে। দেখো, একদিকে একেবারে লেফট সাইডে রয়েছে সৌদি আরব, আর এদিকে রয়েছে হচ্ছে কি ওমান। সৌদি আরব ওপরে রয়েছে ইরাক, এই পাশে রয়েছে ইরান, এই দেখো আরব সাগর, আর এখানে রয়েছে হচ্ছে গিয়ে পারস্য উপসাগর, ঠিক আছে? তাহলে একদম যে গোল করা যে জায়গাটা সেটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ আমরা কিছু বুলেটিনের মাধ্যমে ছোট ছোট বিষয় একটু দেখে নিই। হরমুজ প্রণালী পশ্চিম এশিয়ার একটি সংকীর্ণ সামুদ্রিক পথ যা ইরান এবং ওমানের মাঝখানে অবস্থিত। তাহলে দেখলাম আমরা কি ইরান এবং ওমান এই দুটোর মাঝখানে অবস্থিত হচ্ছে হরমুজ প্রণালী, এবং এটি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে এবং আরও বিস্তৃতভাবে আরব সাগরের সঙ্গে যুক্ত করে, ঠিক আছে? এই প্রণালীটি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, ইরাক, কাতার এবং বাহরাইনের মতো তেল উৎপাদনকারী দেশগুলোকে ভারত মহাসাগরের মাধ্যমে বিশ্ববাজারের সঙ্গে যুক্ত করে দেয়। তাহলে এই হচ্ছে তার গুরুত্ব। হরমুজ প্রণালীর গুরুত্ব কেন এত হরমুজ প্রণালী নিয়ে তো কথা হচ্ছে, এই গুরুত্বটা কিন্তু রয়েছে। বিশ্ব বাণিজ্য এটা কিন্তু নির্ভরশীল এটার উপরে। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। প্রতিদিন বিশ্বের মোট খনিজ তেলের প্রায় 20% থেকে 30% এই পথ দিয়েই পরিবাহিত হয়। বিশ্বব্যাপী জ্বালানি নিরাপত্তা এবং তেলের দাম স্থিতিশীল রাখার জন্য এই প্রণালীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? দেখো, একদম পরপর কেন হরমুজ প্রণালী এত গুরুত্বপূর্ণ এই পার্টটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। নেক্সট কি একদম যেটা বলবো, হরমুজ প্রণালী এটা নিয়ে আলোচনা শেষ করে আবার আমরা প্যারাতে ফিরে যাব। এখানে যে কোনো ধরনের বিঘ্ন, যেমন যুদ্ধ বা অবরোধ, বিশ্ব অর্থনীতি এবং সরবরাহ ব্যবস্থার উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। এই যে পুরো আলাদা করে তোমাদের যে ছোট্ট করে যে এই বিষয়টা দেওয়া রয়েছে, এটা হচ্ছে তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট টপিক। হরমুজ প্রণালীর গুরুত্ব তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ। এবার আমরা প্যারাতে ফিরছি। এই দেখো, এই সংকটের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত উদ্বেগের একটি হলো হরমুজ প্রণালীর নিরাপত্তা, যা পারস্য উপসাগরকে আরব সাগরের সাথে সংযুক্তকারী একটি সংকীর্ণ জলপথ, যেটা আমরা আলোচনা করলাম। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক চোক পয়েন্ট বা কৌশলগত পথ, যা সমগ্র বিশ্বের তৈল ধমনী নামে পরিচিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ডস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিওয়ার্ডস, তোমরা এই কিওয়ার্ডসগুলো আন্ডারলাইন করবে, যে বিশ্বের তৈল ধমনী, চোক পয়েন্ট, কৌশলগত পথ, এই শব্দগুলো কিন্তু তোমরা ব্যবহার করবে এই জাতীয় যদি কোনো টপিক আসে। আচ্ছা, বিশ্বব্যাপী তেল রপ্তানির একটি বিশাল অংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। এই পথে যে কোনো ধরনের বিঘ্ন বিশ্ব অর্থনীতির জন্য ভয়াবহ পরিণাম বয়ে আনতে পারে। চলমান সংঘাতের সময় এই প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ বা ব্যাহত হওয়ার ফলে বিশ্ববাজারে তেলের দাম তীব্রভাবে বৃদ্ধি পায় এবং বিশ্ব জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও ঘনীভূত হয়। ইরান তাদের দৃষ্টিতে বন্ধুত্বপূর্ণ বা নিরপেক্ষ হিসাবে বিবেচিত দেশগুলোর, যেমন চীন, তুরস্ক, ভারত এবং বাংলাদেশ, কিছু জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ট্যাঙ্কারগুলিকে পাহারা দিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি আন্তর্জাতিক নৌ টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে। তবে জাপান, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি সদস্য রাষ্ট্রসহ অনেক দেশই উত্তেজনা আরও বৃদ্ধির উচ্চ ঝুঁকির কারণে এই টাস্ক ফোর্সে যোগ দিতে অনিচ্ছা প্রকাশ করেছে। এই সংঘাত সামুদ্রিক বাণিজ্য পথ এবং জাহাজ বিমার ব্যয়ের ওপর প্রভাব ফেলেছে। পারস্য উপসাগরের বর্ধিত সামরিক তৎপরতা বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়ে তুলেছে। একেবারে পুরো বললাম না, প্রতিবেদনের ভাষা এগুলো। এই ঘটনা প্রবাহ
ভূ রাজনৈতিক সংঘাতের মুখে বিশ্ব বাণিজ্যের নেটওয়ার্কের সংবেদনশীল অবস্থাকেই ফুটিয়ে তুলেছে। তাহলে এই যে পুরো আমরা বিষয়টা আলোচনা করলাম, এই একদম যে শেষের দিকে এবার আমরা একটু চলে এসেছি, এবার তোমরা বুঝতে পারবে যে কিভাবে আমরা এটার কনক্লুশনটা তৈরি করব। আচ্ছা, কনক্লুশনটা তৈরি করার আগে আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আলী হোসেনি খামেনি সম্পর্কে আমরা একটু জেনে নিই, আবার আমরা প্যারাতে ফিরে যাব। কে এই আলী হোসেনি খামেনি? তার জন্ম হয়েছে 19 এপ্রিল এবং 1939 মাসাদ বলে একটা জায়গায়। মৃত্যু হয়েছে 28 ফেব্রুয়ারি 2026 তেহরানে। রুহুল্লাহ খোমেনির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনি 1979 সালের ইসলামী বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি 1981 থেকে 1989 সাল পর্যন্ত দেশটির রাষ্ট্রপতি এবং 1989 সাল থেকে 2026 সালে তার মৃত্যু পর্যন্ত সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। খামেনির শাসনকালে ইরানের রাজনৈতিক ব্যবস্থা বেলায়েতে ফকিহ বা ইসলামী আইনবিদদের শাসনের উপর ভিত্তি করে পরিচালিত হতো, যেখানে রাষ্ট্রপতি ও সংসদের উপর তার চূড়ান্ত কর্তৃত্ব ছিল। আন্তর্জাতিক ক্ষেত্রে তিনি তার পশ্চিমা বিরোধী অবস্থান এবং মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তারের জন্য পরিচিত ছিলেন। তবে তার শাসনকালটি 2009 এবং 2023 বা 22-23 সালের মতো বড় ধরনের অভ্যন্তরীণ বিক্ষোভ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কারণেও বিতর্কিত ছিল। তাহলে আমরা আলী হোসেনি খামেনি সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম। এবার আমরা একটুখানি এই প্যারাতে একেবারে শেষের দিকে আমরা পৌঁছে এসেছি, আলোচনার আমাদের শেষের দিকে পৌঁছে এসেছি। যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমাদেরকে কিন্তু সাহায্য করার জন্যই আমার এত পরিশ্রম করা। যাই হোক, এবার আমরা শেষের দিকে চলে এসেছি। কি বলছে? এই সংঘাত ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিস্থিতি তৈরি করেছে। কেন এই পার্টটা, কেন আমরা গুরুত্বপূর্ণ দিকটা দেখছি? মধ্যপ্রাচ্য, বিশ্ব বাণিজ্য ইত্যাদি কথা তো আমরা জানলাম, এবার আমাদের দেশের সাথে সেটাকে লিঙ্ক করছি আমরা। কি বলছে? যে এই সংঘাত ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিস্থিতি তৈরি করেছে, কারণ মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক জ্বালানি বাজার উভয়ের সাথেই ভারতের শক্তিশালী অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে। ভারত তার অপরিশোধিত তেলের একটি বড় অংশ মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে। এবার দেখো, এই যে শব্দগুলো বৈশ্বিক জ্বালানি, কৌশলগত সম্পর্ক, এই বিষয়গুলো তোমরা যখন ট্রান্সলেশনও করবে না, দেখবে এই ধরনের টপিক তোমরা পাবে, তখন এই যে বাংলাটা, এই যে ভোকাবুলারি বা শব্দভাণ্ডারটা তোমরা এই আর্টিকেলগুলো পড়লে আরও বেশি সমৃদ্ধ হবে। সেটা শুধুমাত্র ডেসক্রিপটিভ রাইটিংয়ের, লেটার রাইটিং বা ড্রাফটিংয়ের রিপোর্টের জন্য হবে না, ট্রান্সলেশনের জন্যও কিন্তু রীতিমতোভাবে তোমাদের হেল্প হবে। তাই জন্য আমি বলছি, যতটা পারবে গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমরা কভার করো, আর্টিকেলগুলো পড়ো, এবং আমি চেষ্টা করব তোমাদের এই সেগমেন্টে আমি অ্যাটলিস্ট 50 টপিকস, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা তোমাদের সাথে শেয়ার করা। ঠিক আছে? আচ্ছা, এবার এখানে আমরা কি বলছি? ভারত তার অপরিশোধিত তেলের একটি বড় অংশ মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে, ফলে তেল সরবরাহে বিঘ্ন ঘটলে বা দাম বেড়ে গেলে তা সরাসরি ভারতীয় অর্থনীতির উপর প্রভাব ফেলবে। আমরা কেন বলবো? আমাদের দেশের সম্পর্কটা তো আলোচনা করতে হবে, একটা লিঙ্ক করতে হবে, তাই তো? আচ্ছা, এছাড়া লক্ষ লক্ষ ভারতীয় নাগরিক মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাস ও কাজ করেন। ওই অঞ্চলে সংঘাতের যে কোনো ধরনের বিস্তার ভারতীয় প্রবাসীদের নিরাপত্তা ও কর্মসংস্থানকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ঐতিহাসিকভাবে ভারত ইসরায়েল, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে চলে। তাই ভারতের পররাষ্ট্রনীতি, যেটাকে বলা হয় ফরেন পলিসি জন্য, এই সম্পর্কগুলি অত্যন্ত সতর্কতার সাথে পরিচালনা করা বর্তমানে অত্যন্ত জরুরি। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে এই সংঘাত, যা আলী খামেনির কথিত হত্যাকাণ্ডের মাধ্যমে চরম রূপ নিয়েছে, তা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়। এবার আমরা একেবারে কনক্লুশন চলে এসেছি। তাহলে আমরা ভূমিকা দিয়ে শুরু করেছিলাম যে এর একটা ঐতিহাসিকতা দিয়ে, এবং একটা ওভারঅল জিস্ট নিয়ে যে আমরা কি আলোচনা করতে চলেছি, এবং একটা উপসংহার, যেটা আলোচনার পরে একেবারে শেষে আমরা কীভাবে উপসংহারটা লিখবো সেটা কিন্তু আমরা দেখে নেব। আচ্ছা, এখানে কি বলছে? এই ঘটনা আঞ্চলিক উত্তেজনাকে আরও তীব্র করেছে, বৈশ্বিক জ্বালানি নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে এবং একটি বৃহত্তর যুদ্ধের আশঙ্কা জাগিয়ে তুলেছে। পৃথিবীর সকল দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলির অবিলম্বে একত্রিত হয়ে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা প্রয়োজন। না হলে এই সংঘাত বিশ্ব অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে, যা একটি বিশ্বযুদ্ধের ফলাফলের সমান। এই সংঘাত স্পষ্টভাবে দেখায় যে কিভাবে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা, পারমাণবিক কূটনীতি এবং কৌশলগত স্বার্থগুলো বর্তমান বিশ্বের আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত ও নিয়ন্ত্রণ করে। দেখো, এবার তোমরা বুঝতে পারবে যে কিভাবে একটা উপসংহার রচিত হয়। লাস্ট প্যারাটা কিন্তু তোমাদের একেবারে বলবো একদম পুরো খাতায় লিখে নাও।
ঠিক আছে, এখানে আমরা একটা সলিউশন ওরিয়েন্টেড জায়গা দিলাম, হ্যাঁ, যে এটা কীভাবে কী করা উচিত, কি হচ্ছে, হ্যাঁ, এবং শেষ পর্যন্ত দিয়ে শুরুটা মানে শেষটা করলাম এইভাবে। ওকে, তাহলে এখানে আমরা এই লাস্টে আমরা উপসংহার দিলাম, মাঝখানে আমরা অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ দিকগুলো দেখলাম, আলী হোসেনি খামেনি সম্পর্কে জানলাম, হরমুজ প্রণালীর গুরুত্ব সম্পর্কে জানলাম, এবং ওভারঅল আমরা মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনা করলাম, মধ্যপ্রাচ্য সংকট 2026 এবং আলী খামেনির মৃত্যু। এখান থেকে হরমুজ প্রণালী থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন আসে তোমরা অ্যাটেন্ড করতে পারবে, সেখান থেকে তোমরা যদি কোনো ডেসক্রিপটিভ পার্ট আসতে পারে মধ্যপ্রাচ্য সম্পর্কে, এবং ওভারঅল কিন্তু এই যে এই মধ্যপ্রাচ্য সংকটের সাথে ভারতের যে সংযোগ সাধন আমরা করলাম সেটা কিন্তু তোমরা এখান থেকে নিতে পারবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এইরকমই অনেক অনেক ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমাদের কি করতে হবে, একটা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, সাথে থাকতে হবে। সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবে। আমাদের অনলাইন পেড ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে। জয়েন করার জন্য 9038020370 এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।